নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের গল্পটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার পরিচিত, কিন্তু আজ যে গল্পটি আমি আপনাদের শোনাব তা একজন অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এই গভীর আবেগময় এবং রোমাঞ্চকর কাহিনী আপনাদের শোনাব। গল্পটি খুবই সংবেদনশীল, তাই আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। এবং হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা একটু অন্যরকম। আমরা যে পরিবারের কথা বলবো সেটা এই সমাজের আর 5টা সাধারণ বাঙালি পরিবারের মতোই। মধ্যবিত্ত আটপৌরে, যেখানে ভালোবাসার সাথে মিশে থাকে ছোটখাটো মান অভিমান, হাসি কান্না। এই পরিবারে 2 সন্তান, বড় ছেলে অরিত্র আর ছোট মেয়ে অন্বেষা। ছোটবেলা থেকেই ওরা একসাথে বড় হয়েছে, ঠিক ভাই বোনের মতোই। অরিত্র শান্ত, সৌম্য, দায়িত্ববান, অন্বেষা চঞ্চল, হাসিখুশি, স্বপ্নময়ী। ওদের বাবা মা সাধারণ মানুষ, ছেলেমেয়ের সুন্দর ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত। তাদের জীবনে কোনো অভাব ছিল না, ছিল না কোনো দুঃখ, সবকিছুই চলছিল একদম ছন্দে, নিয়মে। অন্বেষা যখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, তখন থেকেই অরিত্রের জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তনটা প্রথমে সে নিজেও বুঝতে পারেনি। অরিত্র, যে সবসময় অন্বেষাকে ছোট বোনের মতো দেখত, তার জন্য চিন্তা করত, তার পাশে থাকত, হঠাৎ করেই যেন তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিল। প্রথম প্রথম সে ভাবত এটা হয়তো বড় ভাইয়ের দায়িত্ববোধ। অন্বেষার সব বিষয়ে খোঁজ রাখা, ওকে আগলে রাখা, এ তো স্বাভাবিক। কিন্তু কখন যে এই স্বাভাবিকের গণ্ডি পেরিয়ে অন্য কিছু শুরু হয়ে গেল তা সে নিজেও টের পায়নি। অন্বেষাও কম যায়নি। অরিত্রের ওপর ওর ছিল অগাধ বিশ্বাস। সব কথা, সব আবদার অরিত্রকেই বলত। কিন্তু যখন থেকে অরিত্রের আচরণে একটু অন্যরকম পরিবর্তন এলো, অন্বেষাও যেন কেমন দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে লাগল। অরিত্র ওকে আগের চেয়ে বেশি চোখে চোখে রাখত। ওর বন্ধু-বান্ধবদের সাথে মেশা, কলেজের বাইরে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এসব নিয়ে ওর যেন একটু বেশিই কৌতূহল। প্রথম প্রথম অন্বেষা ভাবত এটা ওর ভালোবাসার প্রকাশ, ভাই হিসেবে ওর খেয়াল রাখছে। কিন্তু যখন অরিত্রের চাহনি, ওর স্পর্শ, ওর কথা বলার ধরন সবকিছুতেই অন্যরকম একটা গভীরতা মিশে থাকত, তখন অন্বেষার ভেতরেও এক অজানা শিহরণ জাগত। একদিন কলেজে এক অনুষ্ঠান ছিল। অন্বেষা সেখানে নাচবে, অরিত্রও যাবে বলে কথা। অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হয়ে গেল। বাড়ি ফেরার পথে গাড়িতে অরিত্র আর অন্বেষা একা। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ, কেবল গাড়ির ইঞ্জিনের আওয়াজ। হঠাৎ অরিত্র অন্বেষার হাতটা ধরল। অন্বেষা প্রথমে একটু চমকে উঠল। অরিত্রের স্পর্শে একটা অন্যরকম উষ্ণতা। অন্বেষা নিজের হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। অরিত্র ওর হাতটা আরও শক্ত করে ধরল। কি করছিস অরিত্রদা? অন্বেষার গলাটা একটু কেঁপে গেল। অরিত্র ওর দিকে তাকাল। ওর চোখে একটা গভীর টান, যা অন্বেষা আগে কখনো দেখেনি। কিছু না, এমনি। ওর স্বরটা একটু ভারী শোনাল। অন্বেষা কি বলবে বুঝতে পারছিল না। ওর হৃৎপিণ্ডটা দ্রুতগতিতে ধুকপুক করছিল। অরিত্রের চোখের দিকে তাকিয়ে ওর মনে হচ্ছিল এই চাহনির মধ্যে একটা নেশা আছে, একটা আকর্ষণ আছে যা উপেক্ষা করা যায় না। অন্বেষা? অরিত্র ওকে প্রায় ফিসফিস করে ডাকল। ওর অন্য হাতটা অন্বেষা চিবুত ছুল। অন্বেষার শরীরটা কেমন হিম হয়ে এলো। অরিত্রের এই স্পর্শে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমার আমার খুব ভয় করছে। অন্বেষার গলার স্বর প্রায় মিলিয়ে যাচ্ছিল। ভয় পাওয়ার কিছু নেই। অরিত্র ওর দিকে আরও একটু ঝুঁকল। ওর নিঃশ্বাস অন্বেষার মুখে এসে লাগছিল। শুধু শুধু তোকে একটু দেখতে ইচ্ছে করছিল। অন্বেষা চোখ বন্ধ করে ফেলল। ওর সমস্ত সত্তা জুড়ে তখন শুধু অরিত্রের উপস্থিতি। এই অনুভূতিটা ঠিক কেমন তা সে নিজেও জানে না। ভাই বোনের স্নেহের বাইরে এমন একটা টান, এমন একটা আকর্ষণের কথা সে কোনোদিন ভাবেনি। কিন্তু এখন, এই মুহূর্তে, এই অজানা অনুভূতিটাই যেন ওর অস্তিত্বকে গ্রাস করছে। অরিত্রের হাতের স্পর্শ, ওর উষ্ণ নিঃশ্বাস, সবকিছু ওর ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছে। অরিত্র ধীরে ধীরে অন্বেষার মুখের দিকে ঝুঁকল। অন্বেষার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। সে জানে এটা ভুল, এটা সমাজের চোখে অন্যায়, কিন্তু ওর মন এই মুহূর্তে সবকিছু ভুলে গেছে। কেবল অরিত্রের সান্নিধ্য, ওর শরীরের উষ্ণতা, ওর ঠোঁটের স্পর্শ, এইটুকুই ওর কাছে সত্যি মনে হচ্ছে।
অরিত্রের ঠোঁট যখন অন্বেষার ঠোঁট স্পর্শ করল, অন্বেষার মনে হলো যেন সে স্বর্গে পৌঁছে গেছে। এক তীব্র, গভীর, অবর্ণনীয় রোমাঞ্চ ওর শরীর মনকে আচ্ছন্ন করে ফেলল। এই স্পর্শে কোনো স্নেহ ছিল না, ছিল তীব্র আবেগ, নিষিদ্ধ আকাঙ্ক্ষা আর এক গভীর টান। গাড়িতে তখন শুধু নিস্তব্ধতা আর দুজনের দ্রুত হৃদস্পন্দন। এই নিষিদ্ধ মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে পারত। কিন্তু হঠাৎ করেই একটা গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার শব্দে অরিত্র আর অন্বেষা দুজনেই চমকে উঠল। অরিত্র দ্রুত নিজেকে সরিয়ে নিল। অন্বেষা চোখ খুলে ফেলল। ওর মুখমণ্ডল লাল হয়ে গেছে। সে কি করেছে, কি হয়ে গেল, এসব ভেবেই ওর মাথা ঘুরে যাচ্ছিল। বাড়ি ফেরার পথে কেউ কোনো কথা বলল না। দুজনের মনেই তখন হাজারো ভাবনা। এই ঘটনা ওদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে তা কেউ জানে না। তবে একটা জিনিস স্পষ্ট, ওদের ভাই বোনের সম্পর্কটা আর আগের মতো নেই। ওদের দুজনের মধ্যে জন্ম নিয়েছে এক গভীর, নিষিদ্ধ টান, যা ওদেরকে এক অজানা গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। পরের দিনগুলো কাটল এক চাপা উত্তেজনায়। দুজনেই দুজনকে এড়িয়ে চলার চেষ্টা করত, আবার চাইতেও একে অপরের সান্নিধ্য। ওদের মধ্যে তৈরি হওয়া এই নতুন অনুভূতিটা ওদেরকে একই সাথে আনন্দ দিত, আবার ভয়েও কাঁপিয়ে দিত। ভয়ে, কারণ তারা জানত এই সম্পর্ক সমাজের চোখে পাপ। এই নিষিদ্ধ প্রেমের আগুন ওদেরকে পুড়িয়ে মারবে, কিন্তু এই আগুনের আকর্ষণও ছিল প্রবল। অরিত্র প্রায়ই রাতে অন্বেষার ঘরে যেত। প্রথমে ফিসফিস করে কথা বলতো, তারপর হয়তো হাত ধরত। অন্বেষা প্রতিবাদ করত, ভয় দেখাতো, কিন্তু মনের গভীরে সেও যেন এই মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করত। অরিত্রের স্পর্শে ওর শরীরের সমস্ত শিরা উপশিরায় যে ঝড় বইত, তা কোনো কিছুতেই সে ভুলতে পারত না। অরিত্রের চোখের দিকে তাকালে সে দেখতে পেত এক গভীর ইয়ার্নিং, যা শুধু তারই জন্য। আর এই ইয়ার্নিংয়ে অন্বেষাকে দুর্বল করে দিত। একদিন রাতে বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছিল। বাড়িতে শুধু অরিত্র আর অন্বেষা। চারপাশ নিস্তব্ধ, দুজনেই নিজেদের ঘাড়ে। কিন্তু একে অপরের কথা ভেবে দুজনের ঘুম আসছিল না। কিছুক্ষণ পর অরিত্র আর সহ্য করতে পারল না। সে অন্বেষা ঘাড়ে গেল। অন্বেষা, অরিত্র ফিসফিস করে ডাকল। অন্বেষা বিছানায় বসেছিল। অরিত্রের গলা শুনে ওর হৃৎপিণ্ডটা আবার থুকফুক করে উঠল। তুমি তুমি কেন এসেছো? ওর গলার স্বর কাঁপছিল। অরিত্র অন্বেষার কাছে গিয়ে বসল, ওর হাতটা ধরল। কি করে থাকি বলতো? তোর মুখটা না দেখলে আমার শান্তি নেই। অন্বেষা অরিত্রের চোখের দিকে তাকালো। সেই একই গভীর আকর্ষণ। এটা ঠিক হচ্ছে না অরিত্রদা, আমাদের। কি ঠিক হচ্ছে না? অরিত্র ওর কথা শেষ করতে দিল না। ভালোবেসে কি কখনো ঠিক ভুল বিচার করা যায়? অন্বেষা কিছু বলতে পারল না। অরিত্র ওকে আরো কাছে টেনে নিল। ওর ঠোঁট অন্বেষার কপালে, গালে, তারপর ঠোঁটে আলতো করে ছুঁয়ে গেল। এই স্পর্শে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু তীব্র আকাঙ্ক্ষা। অন্বেষার সমস্ত প্রতিরোধ ভেঙে যেতে লাগলো। সে নিজেও অরিত্রকে জড়িয়ে ধরল। ওদের ঠোঁট একে অপরের ঠোঁটে মিশে গেল। এক দীর্ঘ, গভীর চুম্বনে দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গেল। এই চুম্বনে ছিল না কোনো লজ্জা, কোনো ভয়, ছিল শুধু তীব্র ভালোবাসা, যা সমাজ ভুল বলে, যা পাপ বলে। কিন্তু এই মুহূর্তে এই নিষিদ্ধ ভালোবাসাই ওদের কাছে একমাত্র সত্যি। অরিত্র অন্বেষাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, কেবল দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ। অরিত্র অন্বেষার মুখে আলতো করে হাত বোলালো। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না অন্বেষা। অন্বেষা অরিত্রের বুকে মুখ লুকালো। আমিও। সে রাতে, সেই নিষিদ্ধ আদরে, সেই তীব্র আকর্ষণে অরিত্র আর অন্বেষা দুজনে দুজনকে আবিষ্কার করল। ওদের ভালোবাসা, যা ছিল সমাজের চোখে পাপ, তা যেন এক নতুন রূপ পেল। প্রতিটি স্পর্শে, প্রতিটি নিঃশ্বাসে একে অপরের শরীরের উষ্ণতায় তারা খুঁজে পেল এক অন্যরকম আনন্দ, যা অন্য কোনো সম্পর্কে পাওয়া সম্ভব নয়। অরিত্র অন্বেষার শরীরে যখন চুম্বনের পর চুম্বন এঁকে দিচ্ছিল, অন্বেষার শরীর যেন কাঁপছিল অজানা উত্তেজনায়। অরিত্রের প্রতিটি স্পর্শ ওর মধ্যে এক তীব্র শিহরণ জাগাচ্ছিল, যা ওকে আচ্ছন্ন করে দিচ্ছিল। অন্বেষা, তুমি? অরিত্রের গলাটা আবেগে রুদ্ধ হয়ে এলো। অন্বেষা কেবল ওর দিকে তাকিয়ে রইল। ওর চোখে তখন এক অন্যরকম স্বপ্ন। অরিত্রের গভীর চাহনিতে সে দেখতে পাচ্ছিল এক অমোঘ টান, যা ওকে অরিত্রের দিকে আরো টেনে নিয়ে যাচ্ছিল। অরিত্রের হাতে যখন অন্বেষার শাড়ির আঁচলটা খুলে গেল, তখন ওদের দুজনের চোখেই ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। অরিত্র অন্বেষার শরীরের প্রতিটি ভাঁজে, প্রতিটি রেখায় যেন খুঁজে পেয়েছিল এক নতুন জগৎ। অন্বেষার শরীর অরিত্রের স্পর্শে যেন আরো নরম হয়ে আসছিল।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অরিত্রদা। অন্বেষার মুখ থেকে বেরোয়া স্বরটাও তখন কাঁপছিল। অরিত্র আরো কাছে সরে এলো। ওদের দুজনের শরীর প্রায় একে অপরের সাথে মিশে গেছে। অরিত্র অন্বেষার ঘাড়ে, গলায়, বুকে আলতো করে চুম্বনের পর চুম্বন এঁকে দিচ্ছিল। অন্বেষার শরীর তখন সাপের মতো বাঁক খাচ্ছিল। অরিত্রের প্রতিটি স্পর্শ ওর মধ্যে এক নতুন তরঙ্গ সৃষ্টি করছিল। তুমি আমার, শুধু আমার, অরিত্র অন্বেষার কানের কাছে ফিসফিস করে বলল। আর সেই মুহূর্তে যখন চারপাশ নিস্তব্ধ, কেবল চার দেওয়ালের মধ্যে দুজনে দুজনের ভালোবাসায় মগ্ন, ঠিক তখনই দরজায় জোরে নক করার শব্দ হলো। অন্বেষা, অরিত্র, তোমরা কি ভেতরে আছো? বাইরে থেকে ভেসে আসা সেই গলার স্বর শুনে দুজনের শরীর হিম হয়ে গেল। কে হতে পারে এই অসময়ে? মা, বাবা, নাকি অন্য কেউ? অরিত্র আর অন্বেষা একে অপরের দিকে তাকালো। ওদের চোখে তখন তীব্র ভয় আর সংশয়। যে আগুন